যখন গরুর মাংসের কেজি 500 টাকা 550 টাকা ছিল, তখন যে পরিমাণ গরু বিভিন্ন হাটে আমরা দেখেছি, বর্তমানে সেই পরিমাণ গরু দেখা যায় না। তো আমরা এইভাবে একটা সিস্টেমে আসতে চাচ্ছি যে যেখানে আপনারা এভরিথিং সবকিছু একটা ফার্মের এক ছাদের নিচে পাবেন একসাথে সুলভ মূল্যে পাওয়ার কারণেই এই শ্রেণীর মানুষরা আমাদের এখান থেকে গরু কিনতে পারে। তো সেই কথা চিন্তা রেখে মধ্যবিত্ত শ্রেণীর জন্যই আমাদের এই গরুগুলি পালন করা, এবং গরুর দামও মধ্যবিত্তের নাগালের ভিতরেই আছে। আজ আমরা আপনাদেরকে জানাতে যাচ্ছি যে কিভাবে বাংলাদেশে লক্ষ লক্ষ গবাদি পশু পালনের প্রক্রিয়াটি ঘটে চলেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2020 সালের শুমারি অনুযায়ী এদেশে 83,85,090টি গরু পালনকারী খামার রয়েছে, যেখানে খামারিরা একটি বৃহত্তর জনগোষ্ঠীর জন্য মাংস, দুধ ও সার সরবরাহের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। কিন্তু যতটুকু যোগান সেখান থেকে আসছে সেটা পর্যাপ্ত কিনা তা জানতে আমরা এসেছি রাজধানী ঢাকার শহরতলির একটি খামারে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি ভালো আছি। জি ভাইয়া বসুন। জি ভাইয়া আপনারা বসুন। শুরুতেই পরিচয় হয়ে নেই। আমি মাসরুর হোসেন রোকন। আমি মোহাম্মদ শামসুল আলম। ভাইয়া আমি শুনেছি যে আপনারা 3 বন্ধু মিলে একসাথে পরিকল্পনা করে এই গ্রাস ক্যাটেল এগ্রো ফার্মটি দিয়েছেন। আপনাদের দুজনের সঙ্গে তো পরিচয় হলাম, ভালো লাগছে। আরেকজনকে দেখছি না। আমাদের আরেক পার্টনার মোহাম্মদ রাকিব হাসান আরিফ আজকে পারিবারিক সমস্যার কারণে ও প্রেজেন্ট থাকতে পারেনি। ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখা হবে। অবশ্যই অপেক্ষায় থাকলাম ভাইয়া। প্রিয় দর্শক, গ্লোবাল কৃষি টিম আজকে চলে এসেছে গ্রাস ক্যাটেল এগ্রো ফার্মে, যেখানে 3 বন্ধু মিলিয়ে একসাথে বসে স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নের ফলশ্রুতিতে আজকের এই গ্রাস ক্যাটেল। আজকে আমরা গ্রাস ক্যাটেল ঘুরবো এবং দেখব এই গ্রাস ক্যাটেল এগ্রো ফার্মের আদ্যপান্ত। একটি অনুকূল জলবায়ু পরিস্থিতিতে প্রাচীনকাল থেকেই এদেশে গবাদি পশু পালিত হয়ে আসছে। পার্থক্যটা শুধু এই যে পূর্বে যেখানে বসত বাড়িতে একটি দুটি পশু পালন করা হতো, বর্তমানে সেখানে বিভিন্ন ছোট বড় খামারে বাণিজ্যিক উৎপাদনটা বেড়েছে। সেই সাথে বিভিন্ন উন্নত জাতের পশু পৌঁছে গেছে খামারিদের হাতে হাতে। ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে নতুন নতুন উদ্যোক্তা, ডালপালা মেলছে এক একটি স্বপ্ন। আমাদের ফার্মটা বেসিক্যালি 3 জন মিলে করা। আমরা 3 জন, শুরুটা একটু ডিফারেন্ট। 3 জন 3টা ডিফারেন্ট ফার্মের ওনার ছিলাম। তারপর একটা সময়ে দেখা গেল যে আমরা একটা ব্যানারের নিচে একসাথে চলে আসলাম। এভাবেই আসলে আমাদের শুরুটা। আমাদের ড্রিমটা অনেক বড়। আমাদের বলতে পারেন এটা আমাদের পাইলট প্রজেক্ট। আমাদের ইচ্ছা আরো বড় করে কিছু করা। আমার এই পেশায় যাত্রা শুরু 2013 সালে। সীমিত আয়ের ভিতরে কিছু এক্সট্রা কিছু ইনকাম, একটা ব্যবসা শুরু করা,
সেই চিন্তা থেকেই শুরু। আমি প্রথমে 2টা গরু থেকে শুরু করি, শখে 2টা গরু পালা শুরু করি। ওখান থেকে আস্তে 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 বাণিজ্যিকভাবে বড় করতে থাকি। একটা সময় যখন আমার ব্যবসার পরিধি অনেক বাড়ে, তখন দেখা যায় যে লোকবল, ইনভেস্টমেন্ট সবকিছু মিলে একার পক্ষে আর সম্ভব হচ্ছে না দেখে পরে গ্রাস ক্যাটেলের সাথে, রোকন ভাইয়ের সাথে একসাথে জয়েন্টলি আমরা এই ফার্মটা বড় করি আর কি। ফার্মিংটায় আসাটা আসলে আমি বেসিক্যালি জব করতাম, জবের পাশাপাশি ছোট করে একটু ফার্মিং করা হয়েছিল। দেখা গেল যে তখন ছোট একটা ফার্ম করেছিলাম 2008-9 দিকে। তো দেখা গেল যে ওইখানে সময়টা দিতে পারতাম না তখন। তো তখন ইচ্ছাটা ছিল যে একটা সময় চেষ্টা করব ফুল টাইম একটা প্রফেশন হিসেবে নেওয়ার জন্য, বা এটাকে একটা ইনস্টিটিউশন হিসেবে দাঁড় করানোর জন্য, একটা বিজনেস ইন্ডাস্ট্রি পার্ট, ছোট হোক বড় হোক একটা পার্ট হওয়ার ইচ্ছাটা ছিল। তো সেই থেকেই আসলে ফার্মিং এ আসা, এবং অবশ্যই ফার্মিং এ আসার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার হয়, যে পশু পাখির প্রতি একটা ভালোবাসা, প্যাশন থাকা লাগে, সেটা তো অবশ্যই ছিল দেখেই এদিকে আসা। বছরের একটি নির্দিষ্ট সময়ে এদেশে পশুর চাহিদা বৃদ্ধি পায়, আর সেটা হলো মুসলিম উম্মার বৃহত্তম উৎসব ঈদুল আজহার সময়, যেটা ব্যাপকভাবে কোরবানির ঈদ নামে পরিচিত। ঈদকে সামনে রেখে তাই খামারিদের পরিকল্পনা ও ব্যস্ততা থেমে নেই। আমাদের মেইন ফোকাসটা হলো আসলে যেটা হয়, ফার্স্ট অফ অল তো মিট প্রোডাকশন ইজ অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড অফ অল আমাদের থিমটা হচ্ছে আমরা চাচ্ছি একটু আমাদের বছরে যে কোরবানিটা হয় এটাকে একটু মডার্নাইজ করার চিন্তা ভাবনা আমরা করছি। যেমন উন্নত দেশগুলোতে দেখা যায় যে একটা স্পেসিফিক প্লেসে আপনার কোরবানিটা হচ্ছে। তো আমরা এইভাবে একটা সিস্টেমে আসতে চাচ্ছি যে যেখানে আপনারা এভরিথিং, সবকিছু একটা ফার্মের এক ছাদের নিচে পাবেন একসাথে। বাংলাদেশে বেশিরভাগ গবাদি পশু 2 থেকে 3 বছর বয়সে পৌঁছলে সম্পূর্ণ পরিপক্ক এবং মাংস খাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়, আর কোরবানির জন্য একটি গরুর বয়স হতে হয় অন্ততপক্ষে 2 বছর। একটি নিখুঁত গরু কোরবানির শর্তগুলোর মধ্যে একটি। এছাড়াও ভালো মানের মাংসের জন্য উপযুক্ত ক্রেতার খোঁজ করেন ক্রেতারা। খামারিরাও লক্ষ্য রাখেন ক্রেতার চাহিদা ও সাধ্যের দিকে। আমাদের এখানে গরুগুলো সবগুলো, বেশিরভাগ গরুই সম্পূর্ণ দেশি গরু, দেশীয় প্রজাতির গরু, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করা। আর সবচেয়ে বড় যে বিষয়টা আমরা মনে করি বিক্রির ক্ষেত্রে, সেটা হলো যে খামার বলতেই মানুষ মনে করে যে অনেক বড় বড় গরুর সমাহার। আসলে বিষয়টা ওটা না। আমার এখানে মধ্যবিত্ত শ্রেণীর কথা চিন্তা করে আমরা ম্যাক্সিমাম গরু উৎপাদন করি। তো সুলভ মূল্যে পাওয়ার কারণেই এই শ্রেণীর মানুষরা আমাদের এখান থেকে গরু কিনতে পারে। তো সেই কথা চিন্তা রেখে মধ্যবিত্ত শ্রেণীর জন্যই আমাদের এই গরুগুলি পালন করা, এবং গরুর দামও মধ্যবিত্তের নাগালের ভিতরেই আছে। এভাবেই গরুগুলো আসলে নিয়ে যাওয়া হয় ডিসপ্লেতে, এবং সামনে কুরবানির মৌসুম, এই মৌসুমে গরু ডিসপ্লে দেখানোই হয় যে আসলে কোন খামারে কি পরিমাণ এবং কেমন কেমন গরু আছে। আজকে আমিও আসলে গরু ডিসপ্লে করার লোকটা সামলাতে পারলাম না, সেই কারণে চেষ্টা করে দেখলাম আর কি। ভাইয়া সারিবদ্ধভাবে অনেকগুলো গরু একসাথে
ডিসপ্লেতে রেখেছেন, এগুলো কি বিক্রির জন্য? জি, এগুলো সব বিক্রির জন্য। আচ্ছা, এগুলো কি কোরবানিতে বিক্রির জন্য? জি। ওকে। আর এটার যে ধরে আমি বলছি যে এই গরুটার দিকে কিন্তু বারবারই আমার নজর যাচ্ছিল, এটার জি, জি। যে শরীরের যে নকশাটা এটার কারণে। এই গরুটা কিন্তু বেশ সুন্দর। এটার ওজন কত? এটার এখন আনুমানিক ওজন 470 কেজি। 470 কেজি। এটা বয়স কেমন? এটা 6 দাঁত। 6 দাঁত। এটার দাম কেমন নির্ধারণ করেছেন আপনারা? এই গরুটা মোটামুটি এখন পর্যন্ত আমার দেখা এই একটাই গরু আছে আমার খামারে। এটার আস্কিং প্রাইস 4.5 লাখ। 4.5 লাখ টাকা। এই যে পরে যে গরুটা দেখতে পাচ্ছি, এটি মানে এটার বয়স কত? এটা 4 দাঁতের, এটা একটা সিন্ধি জাতের গরু। সিন্ধি। এটার আনুমানিক ওজন আছে 500 কেজি। 500 কেজি। জি। আচ্ছা, আর এটার দাম কেমন নির্ধারণ করেছেন? এটার আস্কিং প্রাইস আমাদের 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা। এটাও কিন্তু বেশ সুন্দর এবং বেশ জি, হ্যাঁ। মোটা তাজা। পরে যে গরুটা দেখতে পাচ্ছি ভাইয়া, এটির একটা বিশেষত্ব হচ্ছে এটির যে পিঠের কুচটা, এটা বেশ সুন্দর এবং একই সাথে এটা মনেই হচ্ছে যে একটা সুস্থ এবং বলবান গরু। এটির দাম কেমন? এটা গির জাতের গরু। হ্যাঁ। এটার আস্কিং প্রাইস আমাদের 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। জি। এটিতে মানে মাংসের পরিমাণ কেমন হবে বলে আপনার ধারণা? এটা লাইভ ওয়েট আছে 450 কেজি। 450 400 কেজি। কেজি। আর এই গরুটা একটু তুলনামূলকভাবে ওজন মানে আকৃতিতে মনে হচ্ছে একটু ছোট। একটু ছোট, হ্যাঁ। হ্যাঁ, এটি কি দেশি? এটা দেশি গরু। একটা এটির দেশি ওজন জাত। কেমন হতে পারে? এটার আনুমানিক লাইভ ওয়েট আছে আপনার 350 কেজি। 350 কেজি। কেজি, এবং হ্যাঁ। এটির দাম কেমন নির্ধারণ এটার দাম করেছেন? চাইছি 2,25,000 টাকা। 2,25,000। কোরবানির গরু কেনার ক্ষেত্রে মানুষের রঙের দিকে একটা আলাদা আকর্ষণ থাকে, যে আমি একটা লাল গরু কোরবানি দেবো বা আমি একটা সাদা গরু কোরবানি দেবো। এটির জায়গা থেকে মানে আপনি তো সবসময় গরু বিক্রি বা কেনা করছেন, তো সেই জায়গা থেকে আপনার বলার কি জায়গা আছে যে এটি কেন হয়, যে মানুষ রঙের দিকে কেন আকর্ষণ ফিল করে? আকর্ষণীয়। এখন হ্যাঁ। সেটা সাদা গরুতে অ্যাট্রাক্ট হতে পারে, হুম, হুম, কালো গরুতে হতে পারে, হুম, হুম, হুম। সাদা কালো কাজলাতে হতে পারে, লালেও হতে পারে। হুম, হুম, হ্যাঁ, তবে তুলনামূলকভাবে লাল গরুটা মানুষ একটু বেশি পছন্দ করে। আচ্ছা, এটাই। এটার লাইভ ওয়েট কত হবে? এটারও লাইভ ওয়েট আছে 350 কেজি। হুম, হুম। ওটা পাশেরটা মোটামুটি সমান সমান ওজনের। দুটোটারই আস্কিং প্রাইস আচ্ছা, 2,25,000 টাকা। আচ্ছা। একটা সময় আসলে বাড়ির গৃহকর্তা একদিন হয়তোবা কোনো নির্দিষ্ট একটা জায়গায় হাট বসতো, সেখানে হাটে গরু কিনতে যেত, কিন্তু এখনকার সময় আমি যতদূর শুনেছি আপনাদের এখানে পুরো পরিবার নিয়ে এসে সারাদিন একটা হলিডে, ফ্যামিলি ডে জি, বা জি। পিকনিকের মতো করে গরু পছন্দ জি, করে জি। সেটি নিয়ে যাওয়া সম্ভব, অথবা কেউ যদি চায় গরু রেখেও যেতে পারে, জি। একবারে কোরবানির দিন আপনারা সবকিছু প্রসেস করে তারপরে হ্যাঁ। তাদের পর্যন্ত পৌঁছাবেন। মানে অনেকটা পিকনিকের মতো, তারা ফুল ফ্যামিলি নিয়ে আসলো, তাদের সামনে গরু জবাই হচ্ছে, তাদের সামনে কাটাকাটি হচ্ছে, এবার সবাই ফ্যামিলির একটা মানে একটা গেট টুগেদার মতো হয় আর কি, করতে পারে এখানে এরকম একটা। ডিসপ্লে হচ্ছে মূলত মানুষ তার কারখানায় উৎপাদনের পর ফিনিশ গুডগুলো রাখে, এখানকার গরুগুলো মোটামুটি তাই। তো আমি এখন দেখতে চাই যে কোথায় আসলে এদেরকে লালন পালন করছেন এবং কিভাবে করছেন, শেডটিতে যেতে চাই। চলে। একটি গরুর সুস্থতা খামারের ভাগ্যের চাকাকে ঘোরাতে পারে। লক্ষ্য যাই থাক না কেন, অর্জন করতে চাইলে সুষ্ঠু ব্যবস্থাপনার বিকল্প নেই। সেখানে একটি স্বাস্থ্যসম্মত আবাসভূমির ব্যবস্থা খামারের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। বাহ, বেশ অনেক বড় একটা শেড, তাই না ভাইয়া? জি। এখানে কি পরিমাণ জায়গা নিয়ে শেড করেছেন? আমার পুরো জায়গার পরিমাণ আছে 10 কাঠা। 10 কাঠা। জি, এর শেডটা করা হয়েছে 6 কাঠার উপরে। হুম, হুম, শেডের দৈর্ঘ্যে আছে 110 ফিট, হুম, হুম। আর প্রস্থে আছে 45 ফিট। দৈর্ঘ্যে 110 ফিট এবং প্রস্থে 45 ফিট। 45 ফিট। তো এই পরিমাণ জায়গার মধ্যে কতগুলো গরু আছে? আমরা এখন পর্যন্ত এখানে অ্যাকোমোডেট করতে পেরেছি 66। 66, বেশ অনেক। অনেক মোটামুটি। তো এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা গরু, এই গরুটার নাম কি, মানে কোন জাতের গরু? আসলে জাতের বিষয়টা একদম অ্যাপ্রোপ্রিয়েট ভাবে বলতে পারবে যিনি গরুটা পালেন, যিনি গরুটাকে বীজ দিয়েছেন, তারাই বলতে পারবে। আমরা সাধারণত বডি স্কোরের উপরে একটা ধারণা করি। এই জাতটা সাধারণত ভারতে ডর্ফ ক্যাটেল হিসেবে পরিচিত। তা আমরা লোকালি এটাকে ভুট্টি বলি, টেঙ্গুর বলি। আচ্ছা, ভুট্টি, যেটা বেশ বলে। ইন্টারেস্টিং একটা নাম, ভুট্টি। জি, জি। তো এই যে এত সুন্দর একটা শেড তৈরি করেছেন, এটা তৈরি করার সময় তো নিশ্চয়ই মাথায় ছিল যে এটাকে আমি কিভাবে মেইনটেইন করব। জি, জি। তো সেই জায়গা থেকে কিভাবে মেইনটেইন করা হয়?
সাধারণত গরুগুলো যখন খাবারের পরে পায়খানা করে, পেশাব করে, আমরা সাথে সাথে সেটা পরিষ্কার করে ফেলি। এর পরেও সম্পূর্ণ শেডটা পরিষ্কার করা হয় দিনে 4 বার। 4 বার। ওকে। গরুর খাদ্যের তালিকায় ঘাসের বিকল্প নেই। এই ঘাসের যোগান পেতে কেউ একরের পর একর চাষ করে চলেছেন, আবার কারো কারো যোগান আসছে বাজার থেকে। পাশাপাশি গবাদি পশুগুলোকে তাদের মাংসের গুণমান বাড়ানোর জন্য ভুট্টা এবং শস্যের মতো অন্যান্য খাবারও খাওয়ানো হয়। বছরের এই সময়টাতে মাংসকে চর্বিমুক্ত রাখতে কোনো কোনো খামারি খাবার তালিকা নির্ধারণে বিশেষ কৌশল মেনে চলছেন। খুব সুশৃঙ্খলভাবে সাজানো শেডটি, এবং একই সাথে আরো একটি জিনিস খুব সুশৃঙ্খল, সেটি হচ্ছে চারিগুলো। তো চারির প্রসঙ্গ যেহেতু এসে গেল ভাইয়া, আমি জানতে চাই যে ওদেরকে কি কি খাবার দিচ্ছেন? যেহেতু মোটা তাজার গরু, সেহেতু এদেরকে অবশ্যই দানাদার দিতে হয়। দানাদারের সাথে ঘাস এবং খড় দিতে হয়। আচ্ছা। তো এদেরকে 2 বেলা দানাদার দেয়া হয়, 1 বেলা ঘাস দেয়া হয়, আর 2 বেলা খড় দেয়া হয়। বিষয়টা কি যে মোটা তাজার গরু বলতে যেটা বোঝায় যে গরুতে মাংস ধরবে, সেই গরুগুলোর ক্ষেত্রে, সেই গরুগুলোর দানাদারের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হয় যে প্রোটিনের মাত্রা, খাবারের প্রোটিনের মাত্রাটা কতটুকু থাকে। আমরা যতটুকু জানি যে সাধারণত 14 থেকে 18% প্রোটিন পার্সেন্টেজের খাবার দিলে গরুগুলো মোটা তাজা ভালো হয় এবং মাংসগুলি খুব দ্রুত ধরে। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমরা বাইরে থেকেই খাবার কালেক্ট করে আমাদের পরিচিত এখানে মিল আছে, মিলে সবগুলো ওই পার্সেন্টেজ অনুসারে খাবারগুলো একসাথে ক্র্যাশ করি। ঘাস, তো ঘাসের প্রসঙ্গে আসলে আমি জানতে চাই যে ঘাসগুলো কি উৎপাদন করছেন নাকি কেনা ঘাস দিচ্ছেন? ঘাস আমাদের নিজস্ব এখানে জমি, যেহেতু ঢাকা শহরের পাশে, এখানে নিজের তো জমি কিনে ঘাস করার মতো ওরকম অ্যাবিলিটি সবার নাই। সেক্ষেত্রে যারা ঘাস উৎপাদন করে তাদের থেকে কিনে নিয়ে আসি, কিনে এনে আমরা খাওয়াই। এখানে একটা বিষয় একটু বলে রাখি, সেটা হলো যে আমরা মোটামুটি সারা বছরই আমরা ঘাস খাওয়াই, শুধু কোরবানির গরুকে কোরবানির 3 মাস আগে থেকে ঘাসটা বন্ধ করে দিই। আচ্ছা। এক্ষেত্রে দেখা যায় যে যত বেশি ড্রাই খাবার খায় সেক্ষেত্রে গরুর শরীরে চর্বিটা হয় না। আচ্ছা। মাংসের চর্বির পরিমাণটা কমে যায়, গরুটার মাংসটা সলিড পাওয়া যায়। এক্ষেত্রে আমরা সারা বছর ঘাস খাওয়ালেও শুধু কোরবানির 3 মাস আগে থেকে কোরবানির জন্য যেগুলো আমরা প্রস্তুত করি সেগুলোতে ঘাস খাওয়ানোর পরিমাণটা কমিয়ে দিই। আগে যেগুলোতে দেখা যেত দিনে 2 বেলা খাওয়াতাম, সেখানে হয়তো দিনে 1 বেলা, তাও সামান্য দিই, অথবা ক্ষেত্র বিশেষে আমরা একেবারেই বন্ধ করে দিই। আচ্ছা, তার মানে 65 থেকে 70টি গরু এখানে রয়েছে এবং বিভিন্ন বয়সী এবং বিভিন্ন আকার আকৃতির। জি। তো আমরা তো মোটামুটি যেগুলো কোরবানি ঈদে বিক্রি করবেন সেগুলোর মধ্যে বিভিন্ন পেশার মানুষের আসলে চাহিদা বিভিন্ন রকম। বড় গরুর পাশাপাশি নিশ্চয় ছোট গরু বিক্রি করবেন আপনারা? জি জি, হ্যাঁ। তো সেক্ষেত্রে প্রদর্শনীতে যদি একটু ছোট গরু দেখতে পারি ভালো হতো। হ্যাঁ, চলে। জি। বা অনেকগুলো ফ্যামিলি সাইজের গরু, এগুলো কি দেশি গরু ভাইয়া? জি, সবগুলো দেশি গরু। সবগুলো দেশি, কিন্তু রঙের একটা পার্থক্য বেশ লক্ষ্য করা যাচ্ছে। এগুলো তো এবার কোরবানি ঈদে বিক্রি করার জন্য, এবার কোরবানির জন্যই প্রস্তুত করা। আচ্ছা, এই যে এগুলো আছে, এগুলো বয়স কত? এগুলি সবগুলো আপনার কি বলে কোরবানি উপযুক্ত, 2 দাঁত 4 দাঁত। 2 দাঁত 4 দাঁত। আচ্ছা, এগুলোর মোটামুটি সবগুলো কাছাকাছি পরিমাণই মনে হচ্ছে ওজন। জি জি। কি কত থেকে কতর মধ্যে? এগুলো লাইভ ওয়েটও সবগুলো কাছাকাছি, মোটামুটি এরা সব 200, 210 কেজি, 20 কেজি এর মধ্যে লাইভ ওয়েট। আর যদি কষাই অনুসারে মাংসের ওজন বলি তাহলে 130 থেকে 35 কেজি। 130 থেকে 135 কেজি, বেশ ভালোই। এই দুইটার প্রাইস কেমন? এখানে ছোট গরুর ক্ষেত্রে আমরা একটা বিষয় করেছি, বড় গরু বাদে এখানে আমাদের বেশিরভাগই মধ্যবিত্ত ফ্যামিলির জন্য মাঝারি এবং ছোট সাইজের গরু। আচ্ছা, আমরা ছোট গরু এবং মাঝারি গরুগুলো অনেকটা সুপার শপের মতো ফিক্সড প্রাইসে সেল করছি। প্রাইস যেমন এই গরুগুলো আমরা ফিক্সড 1,15,000 টাকা, যেটাই নেই 1,15,000 টাকা। আচ্ছা। দু সালের পরিসংখ্যান অনুসারে বাংলাদেশে মোট গরুর সংখ্যা ছিল 2,40,30,227টি।
তার মধ্যে ষাঁড় ও বলদ মিলিয়ে সংখ্যা ছিল 94,060,15,টি। অন্যদিকে 2022 সালে দেশে কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা ছিল 1,21,00,000। চাহিদার তুলনায় তা ছিল পর্যাপ্ত। এবছরের হিসাবটি এখন আমাদের হাতে এসে পৌঁছয়নি। তবে পশু এবং মাংসের দাম সংকটের আভাস দিচ্ছে। তো এবার হচ্ছে এগুলো ফিক্স হয়েছে 1,15,000। গরু কোরবানির ঈদের আগে একটি বিষয় সবারই মাথায় থাকে, সবাই চিন্তা করে যে এবারে গরুর দাম কি একটু বেশি নাকি একটু কম। তো আমি যদি এবারের 2023 সালের কোরবানি ঈদের কথা আপনার কাছে জিজ্ঞেস করি যে এবারে কি মনে হচ্ছে যে গরুর দাম একটু বেশি থাকবে নাকি সহনীয় মাত্রায় থাকবে? দেখুন, গত বছরের তুলনায় এবছর গরু মাংসের দাম এমনিতেই কেজিতে প্রায় 150 টাকার মতো বেশি। সেই হিসাবে গরুর দাম বেশি থাকবে। তার ভিতরে খাবারের দাম বেশি, তারপরে কোরবানি উপযোগী গরুর তো একটা ক্রাইটেরিয়া থাকে, বয়সের বিষয় থাকে। সেই হিসাবে কোরবানি উপযোগী গরুর সংখ্যাও কিছুটা অপ্রতুল মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত মতামত। তো সেই হিসাবে এবার কিছুটা দাম বেশি থাকবে। তো আমি যতটুকু দেখেছি যে আমাদের এখানে গরুর উৎপাদন সংখ্যা কম। যখন গরুর মাংসের কেজি 500 টাকা 550 টাকা ছিল, তখন যে পরিমাণ গরু বিভিন্ন হাটে আমরা দেখেছি, বর্তমানে সেই পরিমাণ গরু দেখা যায় না। ভাই, আজকে সারাদিন আপনার সাথে কথা বলে গরু নিয়ে অনেক খুঁটিনাটি এবং একই সাথে আপনাদের ফার্মের যে সুদূর প্রসারী একটা চিন্তা সেগুলো সম্পর্কে জানলাম। এবং গরু বিষয়ে আমি তো জানলামই, আমার সাথে সাথে দর্শক যারা আছে এবং যারা আসলে গরুর প্রকৃত ক্রেতা আছে তারাও অনেক কিছু জানলো। আশা করছি তাদের এই জানাটা তাদের গরু কেনাকাটার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হবে। ভালো থাকবেন ভাই, আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল গ্লোবাল কৃষির আজকের আয়োজন। আশা করছি আমাদের এই আয়োজনের সাথে সম্পৃক্ত থেকে আপনাদের কৃষি সম্পর্কে এবং খামার সম্পর্কে জ্ঞান অনেকটা সমৃদ্ধ হয়েছে। 3 বন্ধুর যে স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল সেই স্বপ্ন বাস্তবের দিকে যাক, তাদের জন্য শুভকামনা। প্রিয় দর্শক, আগামীতে চলে আসছি আবারও অন্য কোনো খামারে বা অন্য কোনো কৃষি বিষয়ক বিষয়ের সাথে আপনাদেরকে সম্পৃক্ত করার জন্য। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি আমি মাসুক সিদ্দিক। আল্লাহ হাফেজ। কৃষি বিষয়ক আপনার যে কোনো সমস্যার সমাধান জানতে এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক গ্লোবাল কৃষি, 189/A, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। অথবা ইমেল করতে পারেন krishi@globaltvbd.com এই অ্যাড্রেসে।